আফরিন উঠে এলো একেবারে ইলেকশন কমিশনের অফিস থেকে। বলতে গেলে একটা খবর হই হই পড়ে গেল যে আফরিনকে নিয়ে। এটা তুমি কিভাবে সাজিয়েছিলে ব্যাপারটাকে? ইলেকশন কমিশনের এই যে এসআইআর কে দেখো কিভাবে? আমি কি দেখুন মনে কোনো করো? কিছুতে সাজাইনি। আমাকে ওই দিন নির্দিষ্ট তোমার কাজের, জায়গায়, হ্যাঁ। হ্যাঁ নির্দিষ্ট জায়গায় আমাকে সেদিন নিয়ে আসা হয়েছিল, নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কিছু আমাদের বক্তব্য, আমাদের পার্টির যা বক্তব্য ইলেকশন কমিশনে সেদিন নিয়ে যাওয়া হয়েছিল, এসআইআর এর সম্পর্কিত আমাদের যে দাবিগুলো ছিল সেইগুলো তুলে ধরতে। ইয়াং ভোটার্স যারা রয়েছেন তাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা রেজাল্ট দেখেও যদি আমরা দেখি, যতজন ইয়াং ভোটার তারা ছিলেন 18 বছর, তাদের প্রত্যেকের নাম ওঠেনি, বহুজনের নাম এসআইআর এ বাদ গেছে। সেটা যেমন আমরা তুলে ধরতে গেছিলাম, একই রকম ভাবে যেভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে প্রচুর মানুষের নাম বাদ গেছে, তাদের ন্যায্য ভোটাধিকার যাতে কোনোভাবেই বাদ না পড়ে, তাদের ভোটাধিকার সেইটা যাতে দেখা হয়, সেইগুলো বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে গিয়েছিলাম। আমি সেদিন আমার যে নির্দিষ্ট কাজ সেই হিসাবেই কাজটা করতে গেছিলাম। পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেটা পালন করতে গেছিলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছি যাতে কোনো ন্যায্য ভোটাধিকার যারা, মানে ভোটার যারা রয়েছেন তাদের কোনোভাবেই যাতে ভোটাধিকার খর্ব না হয়, সেটার জন্য যতদিন অবধি যেভাবে লড়াই করা যায় আমরা করব। আমরা চাইছি যে সমস্ত মানুষ রয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে যেভাবে অফিসার লেভেল থেকে যে ভুল ভ্রান্তিটা হয়েছে, সেটার ভোগান্তি মানুষদের কেন হতে হবে? তাদের কাছে ন্যায্য কাগজপত্র রয়েছেন, তারা 2002 এর ভোটার লিস্টে তাদের নাম রয়েছে, তাদের পরিবারের লোকজনের নাম রয়েছে, তা সত্ত্বেও তাদের জমির দলিলপত্র দেখা, তাদের একাধিক বিষয়পত্র দেখে তাদেরকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, সেটা কেন করতে হবে? প্রশাসন এসআইআর কে যেভাবে নাগরিকত্বের সাথেও জোড়ার চেষ্টা করছে, সেটারও বিরুদ্ধে আমরা। ফলে আমরা লড়াই করছি যাতে প্রত্যেকটা মানুষ তাদের ভোটাধিকার পান, কারণ ভোটাধিকার একবার চলে গেলে, একবার কেড়ে নেওয়া হলে তাদের সাথে কি হবে সেটা ভবিষ্যতে আমরাও কেউ জানি না। যেভাবে আসামের মানুষের সাথে তাদেরকে ডিটেনশন ক্যাম্প। আমার মূল অভিযোগ হচ্ছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে এসআইআর আমাদের রাজ্যে লাগু করেছে তাদের বিরুদ্ধে, এবং আমাদের বর্তমানে তৃণমূল সরকার আমাদের রাজ্যে যাদের কাজ ছিল নাগরিকদেরকে সুরক্ষিত রাখার, তারা সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ। ফলে তারা যদি এই সুযোগ না করে দিত, তারা যদি পর্যাপ্ত পরিমাণে গ্রেড বি অফিসার দিত এবং কাজটা যদি স্বচ্ছভাবে হতো, এসআইআর এর সর্বদলীয় বৈঠক করে যদি সমস্ত দলের পরামর্শ নিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা হতো, পশ্চিমবঙ্গের জনগণ বাঁচতে পারতো, তাদের ভোটাধিকারটা সুরক্ষিত থাকতো। এই সরকার সেটা করতে ব্যর্থ। ফলে আমরা আমাদের লড়াইটা যেভাবে চালানোর, ট্রাইব্যুনালে মামলা করে ফ্রিতে আমরা লয়ার টিমস নিয়ে মামলা করছি, যাতে মানুষরা বিনা পয়সায় তাদের আপিল করতে পারেন। ফর্ম ফিল আপ করার জন্য একাধিক জায়গায় আমরা হেল্প ডেস্ক দিচ্ছি। সেই কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি। ভোটাধিকারদের, মানে যারা ভোটার রয়েছেন তাদের যাতে ভোটাধিকার রক্ষা করা সম্ভব হয়, সেটার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। এই যে তুমি এসআইআর নিয়ে যখন ইলেকশন কমিশনে গিয়েছিলে, তোমার এই দুটো জায়গায় কাকে সবচেয়ে অপরাধী বা কাদের দোষ বা কাদের ফল্টে এই এত মানুষের ভোগান্তি বলে মনে হয়েছে? এক তৃণমূল সরকার পক্ষের দিকে, এক ইলেকশন কমিশনের দিকে। দেখুন, তাদের দুজনেরই সমান গুরুত্ব রয়েছে, এবং একই সাথে কেন্দ্রের বিজেপি সরকারেরও। যেভাবে কেন্দ্রের বিজেপি সরকারের অঙ্গুলি হেলনা চলছে ইলেকশন কমিশনের ডকুমেন্টে বিজেপির স্ট্যাম্প পাওয়া যাচ্ছে, এবং একই রকম ভাবে তৃণমূল সরকার যারা গ্রেড বি অফিসার পর্যাপ্ত পরিমাণে দিলেন না, এবং যার কারণে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে এতজনের মানুষের নাম বাদ গেল, পর্যাপ্ত পরিমাণে সঠিকভাবে এসআইআর করা গেল না, সেইটার বিরুদ্ধে এনারা তিনজনই সমানভাবে দায়ী। তাহলে সেগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। যারা রাজনীতিতে লড়াই করতে আসেন এবং মনে করেন তাদের ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, নিজের ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেবেন মানুষের স্বার্থের থেকেও বেশি, আমি মনে করি না তাদের রাজনীতি করতে এসেছেন বলে। তারা নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এসেছেন। ফলে সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমাদের লড়াই। জনপ্রতিনিধি মানুষের জন্য কাজ করবে, মানুষের কাছে পৌঁছে গিয়ে মানুষের সমস্যার সমাধান করবে, সেটা যারা করেন না, যারা কেবল রাজনীতিকে একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড হিসেবে দেখেন এবং নিজেদের পকেট ভরানোর রাজনীতি করেন, তাদের বিরুদ্ধেই আমাদের বামপন্থীদের লড়াইটা। মানুষের রুটি রুজি শিক্ষা স্বাস্থ্য নিয়ে লড়াই, সেটাই আমরা করছি। আপনার অপোজিটে তৃণমূল। সমস্ত কিছু নিয়ে লড়াইয়ে আমরা রাস্তায় রয়েছি। তৃণমূলের ভয়ঙ্কর দুর্নীতির বিরুদ্ধে মানুষ পরিত্রাণ চাইছে, মানুষ এই দম্ভ অন্ধকার পরিস্থিতির বিরুদ্ধে বিকল্প চাইছে। বামপন্থীরা সেই বিকল্প, সেটা তৃণমূল জানে। সেই কারণেই তারা বামপন্থীদের শূন্য হওয়া সত্ত্বেও তারা বামপন্থীদের ভয় করে, এবং বিজেপি যে এ রাজ্যে বিকল্প হতে পারে না সেটা একাধিক নির্বাচনে প্রমাণ পাওয়া গেছে। মানুষ বিজেপিকে চাইছে না, মানুষ দাঙ্গাবাজদের চাইছে না, মানুষ যারা ঘৃণার রাজনীতি করে, যারা ভাগাভাগির রাজনীতি করে ধর্মের নামে, জাতের নামে, ভাষার নামে, তাদের বিরুদ্ধে মানুষ একজোট হচ্ছে। এবং এই দুর্নীতি, তোলাবাজ, গুন্ডারাজ, এগুলোর বিরুদ্ধে মানুষ একজোট হচ্ছে। তাই ওদের বামপন্থীদের দেখলে স্বাভাবিক ভয় লাগবেই।
তোমার এই বালিগঞ্জে তোমার মেন প্রতিপক্ষ কে, টিএমসি না বিজেপি? দেখুন, দুজনই। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র বিজেপি কে ভোট দিয়ে কেউ নিজের ভোটটা নষ্ট নষ্ট করতে চায় না। যারা এর আগে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের যদি ফলাফল দেখেন, দেখবেন বিজেপির একাধিক জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফলে সেখান থেকে দাঁড়িয়ে মূল প্রতিপক্ষ তৃণমূল। কিন্তু তারা যেভাবে বিজেপিকে সাহায্য করে একাধিক জায়গায়, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। তারা যেভাবে বিজেপি থেকে লোক তুলে এনে নিজেদের ক্যান্ডিডেট করে দেয়, বাবুল সুপ্রিয়র মতো একজনকে, যে নিজে দাঙ্গাবাজ ছিল, আসানসোলের দাঙ্গার ঘটনা ঘটেছে যে বাবুল সুপ্রিয়র কারণে। ফলে সেখান থেকে তারা মিলেমিশে একাকার হয়েছে। কিন্তু মূল প্রতিদ্বন্দ্বী এখানে তৃণমূলের সাথে আমাদের লড়াই, সিপিআইএম এর লড়াই। মানুষ তৃণমূলের বিকল্প হিসেবে তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএম কে দেখছে এবং আমাদের প্রতি আস্থা ফেরাচ্ছে। মনে হচ্ছে আস্থা ফিরছে। তোমার লড়াইটা কতটা কঠিন না কতটা সহজ হয়েছে আগের থেকে? এখন মানুষের জন্য লড়াই করতে নেমেছি, সেটা কঠিন হবে, খুব স্বাভাবিক। কিন্তু মানুষ যেহেতু পাশে আছেন, বিপুল ভরসা ভালোবাসা জানাচ্ছেন, মানুষকে সঙ্গে নিয়ে লড়াইটা করছি দুর্নীতিবাজদের বিরুদ্ধে, তোলাবাজদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। তাই মানুষের আশীর্বাদ ভালোবাসা পাচ্ছি, তাই লড়াইটা খানিক সহজ মনে হচ্ছে। তোমাকে একটা ব্রিফ দিতে বলবো। একদম তোমার একদম ইয়ং জেনারেশন, যে নতুন ভোটার উঠে আসছে বা তার একটু পরে, তোমাকে যদি বলি তুমি কি বলবে তাদের উদ্দেশ্যে? এখন আমি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে তারা পশ্চিমবঙ্গে এমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে যেমন বিজেপি পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গে কাজ পাওয়া যায় না, চাকরি পাওয়া যায় না। পশ্চিমবঙ্গে বাইরে চলে যেতে হয়। শিক্ষিত বেকার যুবকদের বলুন, পরিযায়ী শ্রমিকদের বলুন, পশ্চিমবঙ্গে কিছু নেই। ফলে সেই রকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে বাঁচানোর প্রয়োজন। আমরা ইয়াং জেনারেশনরাও যেমন আমরা লড়াই করছি, তেমন আমাদের সাথে আমাদের নেতৃত্বরাও রয়েছেন। তারা পশ্চিমবঙ্গের একটা এমন সময়কে দেখেছেন যে সময় পশ্চিমবঙ্গে কাজ পাওয়া যেত, সরকারি স্কুলগুলো পরিকাঠামো উন্নত ছিল, শিক্ষা স্বাস্থ্য উন্নত ছিল। আমরা চাইছি তার থেকেও ভালোভাবে পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে। সরকারি স্কুলগুলো যাতে শিক্ষাগত পরিকাঠামো উন্নত করা যায়, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যাতে পরিকাঠামো উন্নত করা যায়, যাতে প্রত্যেকটা বেকার, বালিগঞ্জের প্রতিটা কেন্দ্রে একটাও বাড়ি যেন এরকম বাদ না যায়। যদি বামপন্থীরা দায়িত্ব পায়, তাহলে বালিগঞ্জের কোনো বাড়িতেই বেকার যুবক আর থাকবে না, প্রত্যেকের হাতে একটা কাজ পাওয়া যাবে, সেটার গ্যারেন্টি আমাদের। শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি, মহিলা নিরাপত্তা থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা দাবি, মানুষের জন্য লড়াই, সেগুলো আমরা করব, সেটার জন্যই লড়াই করব। বামপন্থীরা দায়িত্বে এলে সমস্ত কন্ট্রাকচুয়াল জব আমরা পার্মানেন্ট করে দেবো। ন্যূনতম 26,000 টাকা মজুরি হবে এবং কোনো জায়গায় মানুষ ন্যায্য মজুরি ছাড়া তাকে খাটিয়ে নেওয়া যাবে না। যে শ্রম কোডগুলো লাগু করা হয়েছে সেগুলোর বিরুদ্ধেও লড়াই। ফলে আমরা লড়াই করছি, মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা চালাবো। ইয়াং জেনারেশন সোজা কথা সোজাভাবে বলতে জানে, তারাও দেখছে দুর্নীতি, তারাও দেখছে ধর্মের ভাগাভাগি। ফলে সেইগুলোর বিরুদ্ধে ইয়াং জেনারেশনও, এই যে এসআইআর আবহে যেভাবে মানুষের ভোটাধিকার কাটা হচ্ছে, প্রচুর ইয়াং জেনারেশন হয়তো ভোট দিতে পারবে না, কিন্তু যারা ভোট দিতে পারবে তারা এই সমস্ত কথা মাথায় রেখে যেন ভোট দেয়, সেটাই তাদের কাছে আবেদন। দুটো পয়েন্ট বলেছো। প্রত্যেক বাড়ি থেকে একটা করে চাকরি। চাকরি মিনস আমি বোধহয় তুমি বলতে চাইছো কাজের কথা। চাকরি তো সম্ভব না সরকারি, কাজের কথা। এবং তার সাথে একটা মানি, তুমি টাকার উল্লেখ করেছো 26,000। এটা কি ভোটের প্রচার নাকি না প্ল্যান আছে? এখন আমাদের বহু বছর ধরে আমাদের এটা দাবি যে বেকার ভাতা, ন্যূনতম বেকার ভাতাও 6,000 থেকে 7,000 করতে হবে, যাতে বর্তমান দিনে যে সমস্যা, যেরকম মূল্য বৃদ্ধির বাজারে, তাদের কিছুটা অন্তত পক্ষে সুরাহা হয় সংসারে। কিন্তু শুধু বেকার ভাতা দিয়ে তো আর সংসার চলবে না। তাই আমরা মনে করি যে বেকার ভাতার সাথে কাজের কোনো সম্পর্ক নেই। প্রতি মানুষের হাতে, তাদের পরিবারের একটা ছেলে মেয়ের, তাদের একটা কাজের ব্যবস্থা করতে হবে, চাকরির ব্যবস্থা করতে হবে। এবং এটা শুধু ভোটের প্রচার নয়, বামপন্থীরা শিক্ষা, রুটি রুজি, কাজ, এই কর্মসংস্থান, এই সমস্ত নিয়ে তাদের দীর্ঘদিনের দাবি, তাদের লড়াই। এবং বর্তমান দিনে বাজার মূল্য যা, সেই অনুযায়ী ন্যূনতম 26,000 টাকা, দৈনিক 700 টাকা মজুরি, সেইগুলোর কমে যেন কোনো মানুষকে খাটিয়ে না নেওয়া যায়, সেটা আমাদের দাবি, সেটা নিয়ে লড়াই করছি। শেষ কোশ্চেন আসবো। এই যে তুমি গলিতে গলিতে ঘুরছো, তোমার এই বালিগঞ্জের জন্য তোমার কি চিন্তা ভাবনা আছে? দেখুন, ঘুরে বালিগঞ্জের আমি প্রচুর জায়গায় ঘুরেছি, যেমন হাই রাইজ বিল্ডিং আছে, তেমন একাধিক বস্তি অঞ্চল আছে। বস্তি অঞ্চলে যে পাকা ছাদ নেই, আমরা চাইছি এমএলএ ফান্ড থেকে পাকা ছাদের ব্যবস্থা করব। আমরা চাইছি বস্তি অঞ্চলে যে জলের সমস্যা রয়েছে, সেই জলের সমস্যা মেটানো হবে। 24 ঘন্টা পানীয় জল যাতে পাওয়া যায়, সেইটার ব্যবস্থা করা হবে। বস্তি উচ্ছেদ না করে সেই মানুষগুলোর জন্য পাকা ছাদের ব্যবস্থা। বস্তি অঞ্চলে শৌচালয়ের সমস্যা খুব বড় সমস্যা, প্রতিটি বাড়ির জন্য যাতে শৌচালয়, মহিলাদের জন্য আলাদা করে শৌচালয়ের ব্যবস্থা করা। ড্রেনেজ সিস্টেম খারাপ, ড্রেনেজ সিস্টেমকে যাতে উন্নত করা যায়, পাম্পিং স্টেশন গুলোকে স্থাপন করা যায় যাতে জল না জমে। প্রচুর কলকাতায় প্রচুর মানুষ জল জমে ইলেকট্রিক তার পরে 15 জনের মৃত্যু হয়েছিল গত বছর।
সেই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। ড্রেনেজ সিস্টেম গুলোকে সারানো, যাতে জল না জমে থাকে, মশা আবর্জনা মাছি এগুলো না হয়, সেগুলো থেকে রোগ না ছড়ায়। আমরা বালিগঞ্জের একাধিক জায়গায় গ্রিন জোন বানাতে চাইছি, যাতে পরিবেশ সুস্থ থাকে, গাছ লাগানো হয় সেই জায়গাগুলোতে এবং অক্সিজেনের পরিমাণ বাড়ে, দূষণ কমে। আমরা ট্রামকে একটা বিকল্প গণপরিবহন হিসেবে তুলে আনতে চাইছি, যাতে ট্রামে করে প্রচুর মানুষ প্রচুর দূর অব্দি পৌঁছাতে পারেন। যে সমস্ত জায়গায় ট্রাম লাইন ছড়ানো নেই সেই জায়গাগুলোতে যাতে ট্রাম লাইন বসিয়ে ট্রামকে একটা গণপরিবহনের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়, দূষণ তাতে কমবে খানিক। আমরা সেইগুলোর জন্য কাজ করছি। এবং একই সাথে যে হাই রাইজ বিল্ডিং গুলো, সেখানে যারা যে বয়স্ক বৃদ্ধ বাবা মা একা থাকে তাদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন নাম্বার অ্যাভেলেবেল থাকবে, আমাদের কুইক রেসপন্স টিম থাকবে, প্রয়োজনে তারা গিয়ে সাহায্য করবে। ঠিক একই রকম ভাবে পাড়ায় পাড়ায় আমরা অভয়া টিম বানাচ্ছি, যেখানে মহিলারা অসুরক্ষিত বোধ করলে তারা অ্যাপের মাধ্যমে সিগন্যাল পাঠাবে এবং সেখানে পৌঁছে যাবে আমাদের ট্রেন্ড অভয়া টিম, এবং সেখান থেকে তাদেরকে রেস্কিউ করে তাকে সেফেস্ট ডেস্টিনেশনে পৌঁছানো হবে। এরকম একাধিক বিকল্প আমরা দিচ্ছি। আমাদের মনে হয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগুলো সমস্যা, তেমনি যে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেইগুলোকে আমরা চালু করব, সেখানে স্কুল ছুট যারা হয়েছে তাদেরকে সেখানে আবার ভর্তি করব, এসএসসি পিএসসির মতো যে পরীক্ষাগুলোকে আবার পুনরায় চালু করব, যাতে শিক্ষিত বেকার যুবকরা কাজ পায়। এগুলোর জন্যই লড়াই করছি। বালিগঞ্জ বিধানসভা বলুন, গোটা পশ্চিমবঙ্গ বলুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, তুলাবাজদের বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে বাংলাকে বাঁচানোর লড়াই, বালিগঞ্জের মানুষ সেই লড়াইয়ে সামিল হয়ে গেছে। হিন্দু মুসলমান এটা নিয়ে কি বলবে? তুমি একটা মাইনরিটি সোসাইটি থেকে এসছো। আমার একমাত্র পরিচয় আমি মাইনরিটি নয়, ফলে আমি আরো বহুভাবে আমার মতো আরো প্রচুর মেয়ে অত্যাচারিত হয়। ছাত্র হিসেবে আমি যখন স্কলারশিপ পাই না আমি অত্যাচারিত হই। ঠিক একই রকম ভাবে যারা ধরুন বিড়ি শ্রমিকের কারখানা, যারা বিড়ি শ্রমিক তারা যেভাবে ন্যায্য মজুরি পাচ্ছেন না, যে রিক্সা চালক ন্যায্য মজুরি পাচ্ছেন না, যে গিগ ওয়ার্কার 10 মিনিটে ডেলিভারি করতে পারছে না বলে ন্যায্য মজুরি পাচ্ছে না, এরকম প্রতিটা জায়গায় বিভিন্নভাবে মানুষ নির্যাতিত হচ্ছে। আমি মনে করি সেই প্রতিটা নির্যাতনের কথা মাথায় রেখেই তারা ভোট দেবে। শুধুমাত্র এই ধর্মীয় বিভাজনের রাজনীতি যারা করছে, হিন্দু মুসলমানের বাইনারি যারা করছে নির্বাচনের সময়, সেইটা একমাত্র কারণ হবে না। প্রত্যেকটা অত্যাচার, প্রত্যেকটা নির্যাতনের কথা তারা মাথায় রেখেই ভোট দেবে।